হুম। আরেকটা জিনিস, এই শুধুমাত্র মানে হিন্দু মুসলিমের কার্ড নয়, আমি জানি না আপনি গত পরশু দিনের এর আগের দিন একটা সাক্ষাৎকারে মোদী খুব আশ্চর্যজনক ভাবে বলছেন যে আমি বায়োলজিক্যাল নই, আমি ঈশ্বরের দূত, আমাকে ঈশ্বর পাঠিয়েছেন কাজ করার ক্ষেত্রে। উনি তার জন্য 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে পারেন। আমি জানি না অর্কদা, আপনি হয়তো বা খুব সম্ভবত যেহেতু সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত আছেন, আমাদেরও কোনো না কোনো দিন একটানা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করতে হয় বিশেষ বিশেষ রিপোর্টে। বা দেশের যারা রিক্সা শ্রমিক রয়েছেন, অটো শ্রমিক রয়েছেন, যারা মজদুর রয়েছেন, প্রত্যেকেই কাজ করেন। এই যে ঈশ্বরের দূত বলা এবং এবং খুব খুব তাৎপর্যপূর্ণ ভাবে, হ্যাঁ, খুব তাৎপর্যপূর্ণ ভাবে সম্বিত পাত্রা বলছিলেন যে যে পুরীর জগন্নাথ মোদির ভক্ত, পরবর্তী সময় তিনি ক্ষমা চেয়েছেন। আরো অনেক বিজেপি এমপিরা বলছেন যে তিনি নারায়ণের অবতার। এই যে একটা ঈশ্বর রূপে উনাকে তুলে ধরা, এটা কি একটা ভোটের মুখে মানে ওই হিন্দুত্বের যে চিন্তা ভাবনা সেটাকে প্রকট করা? হ্যাঁ, মানে আমার দুটো জিনিস এর থেকে মনে হয়। প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের দুর্ভাগ্য, দক্ষিণ এশিয়ার, শুধু ভারতবর্ষে নয়, দক্ষিণ এশিয়ার দুর্ভাগ্য যে আমাদের রাজনৈতিক নেতারা নিজেদেরকে এই সালমান খান হিসেবে প্রতিভাত করতে চান যে আমি প্রচুর পরিশ্রম করি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা তো খুব একটা সুস্থতার সংস্কৃতি নয়, এটা এটা না হয় বাঞ্ছনীয়। আর দ্বিতীয়, মিস্টার মোদির এই যে 18-19 ঘন্টা কাজ করা থেকে প্রশ্ন হয়, তাহলে কি তার যে নেক্সট ব্যাচ, নেক্সট লাইন তাকে সহযোগিতা করবেন, সেটা কি তাহলে ঠিক নয়? তাহলে কি আরএসএস এর একটা অংশ যে সন্দেহটা প্রকাশ করেন যে নরেন্দ্র মোদী একাই সমস্ত সিদ্ধান্ত নেন এবং বিজেপির অন্দরে গণতান্ত্রিকতার খানিকটা অভাব রয়েছে, তাহলে কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সিদ্ধান্তগুলো অনেকটা সত্য? এইগুলো একটা খুব কনসার্নের জায়গা বলে মনে হয়। এবং আরেকটা, আপনি একদমই ঠিক বললেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে এই যে দেবত্ব আরোপের যে রাজনীতি, একজন ব্যক্তিকে প্রায় দেবতা বানিয়ে ফেলবার যে প্রচেষ্টা, আমি সম্বিত পাত্রের কথাটাকে যদি গুরুত্ব নাও দিই, হতেই পারে তার একটা স্লিপ অফ টাং হয়েছে, যদিও সেটার কিন্তু ইম্প্যাক্ট খারাপ হয়েছে বলে আমি জানি। এবং বিজেডি, যারা দীর্ঘদিনের বিজেপির সঙ্গী, নবীন পটনায়ক, তিনি কিন্তু এটাকে এনক্যাশ করতে তার সর্বশক্তি নিয়োজিত করেছেন। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যে এই দেবত্ব আরোপের প্রয়োজনীয়তাটা বোধহয় আসলে প্রধান সেবকের যে কার্ড, প্রধান সেবকের যে আমি বলতে পারি যে বয়ান, ন্যারেটিভ, সেইটার প্রতি কনফিডেন্স কমে যাচ্ছে। সেই কারণেই কি দেবত্ব আরোপের একটা প্রচেষ্টা? এই বিজেপির এই খানিকটা মরিয়া হয়ে ওঠা দেখে কিন্তু এই প্রশ্নগুলো মানে না জাগাটাই অস্বাভাবিক। আমি অর্কদা আরেকটা জিনিস আমি জানার চেষ্টা করব, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের যাকে মূল মুখ বলা হচ্ছে রাহুল গান্ধী, মোদির সঙ্গে লড়াই করার জন্য বা মোদি বিরোধী মুখ হিসেবে রাহুল গান্ধী এখন যথেষ্ট, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিন্তু আমি এটা সরাসরি উত্তর দেওয়ার জায়গায় নেই। কারণটা আমি বলছি। প্রথমত মনে রাখতে হবে, মোদি একটা ব্র্যান্ড, এইটা বুঝতে হবে। এই ব্র্যান্ডটা কিন্তু বহু কোটি টাকা দিয়ে এই ব্র্যান্ড তৈরি হয়েছে। আপনি যদি আহমেদাবাদে যান, আপনি দেখবেন, বা বিভিন্ন জায়গায়, যে মোদি জ্যাকেট বিক্রি হয়, এবং আপনি দেখবেন যে এই যে আমাদের স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হলো। কাজেই জীবিত একজন নেতা, তিনি জীবিত আছেন, আমি চাইবো তিনি বহুদিন জীবিত থাকুন, আমাদের দেশের সেবা করুন, কিন্তু তার নামে একটা স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে তার রাজত্বকালে, তিনি যখন প্রধানমন্ত্রীত্বের সেই সময়। এটা তো বেশ এটা বোঝায় যে আসলে এটা ভালো খারাপের বাইরে গিয়েও এটা একটা ব্র্যান্ড নির্মাণ করা। এবং এই বিনিয়োগ, আপনি তো গুড় যত ঢালবেন তত মিষ্টি হবে, সেটা ফুটবল টিম গড়ার ক্ষেত্রেও সত্যি, তেমনি রাজনীতির ক্ষেত্রেও সত্যি। এই যে কোটি 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 টাকা বিনিয়োগের মাধ্যমে মোদি ব্র্যান্ড যে নির্মাণ করা হয়েছে, মিস্টার রাহুল গান্ধী এখনো সেই বিপুল অর্থের মাধ্যমে গড়ে ওঠা সেই ব্র্যান্ডকে টক্কর দেওয়ার জায়গায় পৌঁছেছেন বলে আমার মনে হয় না। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, যেটা রাহুল গান্ধী করছেন বা তার পলিটিক্স যদি আমরা গত কয়েক বছরে দেখি, তিনি একদম ব্যাক টু বেসিক যাকে বলে, তিনি একদম বেসিকে ফিরে যাচ্ছেন। আমরা জানি যে ভারতবর্ষের রাজনীতিটা হাঁটার কোনো বিকল্প নেই, সেটা একদম সেই মহাত্মা গান্ধীর সময় থেকে আমরা দেখেছি যে দীর্ঘ দীর্ঘ পথ পরিক্রম করা, মানুষের সাথে কানেক্ট করা, মানুষের সঙ্গে কথা বলা, এর কিন্তু সত্যি কোনো বিকল্প নেই। রাহুল গান্ধী জানেন যে তিনি
এই যে নরেন্দ্র মোদী ব্র্যান্ডের মতো রাগা ব্র্যান্ড নির্মাণ করা কংগ্রেসের পক্ষে একেবারেই অসম্ভব। বা সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ অর্থ বিজেপি ব্যয় করে, ইলেকটোরাল বন্ডের পরে আমরা এটা বুঝতেই পারি যেটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, এটা প্রায় একটা অসম লড়াইয়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কাজেই রাহুল গান্ধী তার খুব ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে যে তিনি একদম বেসিকে ফিরে গেছেন এবং তিনি পুরনো প্রকরণগুলো, যে প্রকরণগুলো 2014 আগে ব্যবহৃত হতো ভারতীয় রাজনীতিতে, তিনি সেগুলো ব্যবহার করছেন এবং আমার মনে হয় তার সাধ্যের মধ্যে তিনি তার সফল ব্যবহার করছেন। আমি একটা উদাহরণ দিতে চাইবো, আপনি যদি উত্তরপ্রদেশের ইলেকশন ক্যাম্পেইন খুব ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে অখিলেশ এবং রাহুলের যে জনসভাগুলোতে এক ধরনের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আগে কখনো যায়নি। মানে জনবিস্ফোরণ হয়েছে বলা যায়, জনবিস্ফোরণ হয়েছে এবং এই জনতা তারা যে খুব ডিসিপ্লিনড মাস এরকমটা নয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তারা যতটা না পার্টি ক্যাডার তার থেকে অনেক বেশি সাধারণ মানুষ যারা কিন্তু এই দুই অপেক্ষাকৃত নবীন নেতার উপর ভরসা রাখছেন। এবং আমার মনে হয় যে কংগ্রেসকে বা বিরোধীদের, সমাজবাদী পার্টির মতো দল, আরজেডি, বামপন্থীদের যদি নরেন্দ্র মোদীর মোকাবিলা করতে হয় তাহলে এটাই একমাত্র রাস্তা। কারণ তুমি কখনোই তোমার প্রতিপক্ষর মাঠে খেলে জিততে পারো না, তোমাকে নিজের মাঠে খেলতে হয়। নরেন্দ্র মোদীর যে ব্র্যান্ড, সেই মাঠে খেলে বিরোধীদের পক্ষে যেটা সম্ভব নয়। রাহুল গান্ধী সঠিক রাস্তায় আছেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়।